বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 7/10/2022 ফার্স্ট শিফট। তো এটা বন্ধুরা রসায়ন থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল গ্রুপ ডির এক্সামে, যেটা 7/10/2022 হয়েছিল। তো আমরা এগুলো আলোচনা করেছি। তার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু কোয়েশ্চেনের লেভেলটা জানছি যে 2022 কেমন হয়েছে এবং 2018 কেমন হয়েছে। 2018 দেখিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করে। তো সেখান থেকে আমরা এখানে যদি আলোচনা করি তো আমাদের একটা ধারণা হয়েছে এবং আমরা দেখছি আরও যে কী ধরনের প্রশ্ন এসেছে। আমরা সমস্ত কিছু দেখব এবং সেইভাবেই আমরা প্রিপারেশন নেব। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, এটা 7 তারিখের ফার্স্ট শিফটের প্রশ্ন। কী রয়েছে দেখো, প্রথম, একজন শিক্ষার্থী দুধে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করলে, তাহলে এখানে এই যে দুধে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করে দিল, সেখানে কী হবে? অধঃক্ষেপণ বিক্রিয়া। এটা বিক্রিয়াটা আপনাদের কিনে হবে, সেটা হবে অধঃক্ষেপণ বিক্রিয়া। বুঝতে পারছো? এরকম ধরনের প্রশ্ন এসেছিল। তারপরে দেখো 2 নম্বর, Na2CO3 প্লাস প্লাস দেওয়া নেই, ডট দেওয়া আছে। ডট 10H2O জলের রাস্তায় ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয়ে থাকে। তাইলে এইগুলো আমরা এটা কী করতে ব্যবহার করি? জলের স্থায়ী ক্ষরতা দূর করতে আমরা এটা ব্যবহার করে থাকি, Na2CO3 10H2O। তারপরে দেখো, কঠিন বর্জ্য পদার্থ কী করা হয়? খোলা ডাম্পিং করা হয়ে থাকে। এবং জৈব বর্জ্য পদার্থকে কী করা হয়? কম্পোস্টিং করা হয়ে থাকে। এবং হাসপাতালের বর্জ্য পদার্থকে ভস্মীকরণ করা হয়ে থাকে। তো এগুলো তোমাদের দিতে পারে যে কঠিন বর্জ্য পদার্থকে তোমরা কী করবে? তো সেটা খোলা ডাম্পিং করবে। হ্যাঁ, জৈব বর্জ্য পদার্থকে কী করবে? কম্পোস্টিং করবে। এবং হাসপাতালের বর্জ্য পদার্থকে ভস্মীকরণ করবে। নেক্সট, সালফারের পারমাণবিক সংখ্যা এবং যোগ্যতা কত? এটা তোমাদের প্রশ্ন এসেছিল। তো সেটা হচ্ছে 16। এবং যোগ্যতা জিনিসটা কি? যদি আমরা এই 16 ইলেকট্রন বিন্যাস করি এই 2n² সূত্রের সাহায্যে, তাহলে প্রথমে আমাদের 2টা থাকবে, তারপরে 8টা থাকবে, তারপরে 8টা থাকবে। এরকমভাবেই তো হয়। তাহলে 2 আর 8 10 আর 8 18 হয়ে যাচ্ছে। তো এটা 18 হয়ে গেলে তো হবে না। এখানে তো আমাদের তাহলে কী হবে? এই 8টা কী হয়ে যাবে? 6 হয়ে যাবে। তবেই তো 16 হবে। তো দেখো, এখানে আমাদের আর দুটো যদি সেই ইলেকট্রন পায় তাহলে সেই তার কক্ষটা পরিপূর্ণ হবে। তো এখানে আমাদের যেহেতু দুটো আমাদের প্রয়োজন, তাই এখানে তার যোজ্যতা হয়ে যাচ্ছে 2। বুঝতে পারছো? আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার এক্ষেত্রে যদি এবার অন্য কিছু হয়ে থাকে, ধরো আমাদের 11 দেওয়া রয়েছে। 11 যদি আমরা যোজ্যতা কত হবে? তাহলে দেখো, প্রথম কক্ষে 2 থাকবে, তারপরে 8 থাকবে, তারপরে 1 থাকবে। তাহলে এই যে 1 রয়েছে, এটার জন্যই তো এটা পরিপূর্ণ হচ্ছে না, তাই এটাকে বাদ দিয়ে দাও। তাহলে এটা পরিপূর্ণ হবে, অর্থাৎ শেষ কক্ষে 8টি থাকবে। তাই এখানে এই যে এই একটা হচ্ছে তার তখন যোগ্যতা হয়ে যাবে। বুঝতে পেরেছ? আশা করি আপনারা এই যোগ্যতার জিনিসটা বুঝতে পেরে গেছেন। তারপরে দেখো, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হলো, এটা কোন ধরনের বিক্রিয়া? তো এই ধরনের বিক্রিয়া আপনাদেরকে এনসিইআরটির বইয়ে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। তো এরকম ধরনের অবশ্যই আমরা কিন্তু দেখো, রেলের এক্সামে বেশি কিন্তু ফোকাস করা হয়ে থাকে এনসিইআরটির বইগুলোতে। তোমরা সকলে সেটা জানো, তোমরা অনেক ইউটিউবে দেখেছো যে এনসিইআরটির বই। তো এই সমস্ত বই আমাদের কাছে আছে এবং সেটা অবশ্যই বাংলা ভাষায় আছে আমাদের কাছে। সেই বাংলা ভাষার বইটা আমরা অবশ্যই কী করব, আপনাদের সামনে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো। তারপর দেখো, আধুনিক পর্যায় সারণীতে জিঙ্কের অবস্থান কত হয়ে থাকে? সেটা হচ্ছে 12 সারণী। এটা আপনাদেরকে জানতে হবে, তবে করতে পারবে। এবং পর্যায় 4। এবং তোমাদের যদি আমরা যদি বলি আধুনিক পর্যায় সারণীতে কটা শ্রেণী এবং কটা পর্যায় রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে এটা জানাবে। এটা একেবারে ইজি, তো তাও তোমাদের জানাতে বলছি। কলিচিন যৌগ ক্লোরিনের সাথে বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? তো ব্লিচিং পাউডার উৎপন্ন হবে বন্ধুরা। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলিতে এক বা একাধিক দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন আমরা বলে থাকি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে হবে যে কার্বনের সর্বাধিক কটি বন্ধন থাকতে পারে? তো ত্রিবন্ধন থাকতে পারে। এটা আপনাদের প্রশ্ন এসেছিল, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি আমরা। তারপরে দেখো, এই যে একটা রাসায়নিক বিক্রিয়ার বাম দিকে অক্সিজেন 4টি পরমাণু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এটা হচ্ছে, দেখো এখানেও রয়েছে 4টে পরমাণু অক্সিজেনের। কলোডিয়াম কণা দ্বারা আলোর বিচ্ছন্নের ঘটনা কিন্ডল প্রভাবের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু এনসিইআরটির বইয়ে রয়েছে।
আপনাদেরকে দেখিয়ে দেবো যখন আমরা এনসিইআরটির বইটা দেখবো, তখন চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা কিন্তু এখন দেখছি কেমন ধরনের প্রশ্ন দিয়েছে এবং কোথা থেকে প্রশ্ন দিয়েছে। তারপরে দেখো, ফুটবল খেলতে গিয়ে একজন ফুটবলের ফ্র্যাকচার হয়ে গেল, তিনি হাসপাতালে গেলেন, চিকিৎসক এক্স পদার্থটি জলের সাথে মেশালেন যাতে হাড় ভাঙা সঠিক অবস্থানে থাকে। তাহলে ওই যে পদার্থ মিশিয়েছিল অর্থাৎ এক্স পদার্থটার নাম হচ্ছে কি প্লাস্টার অফ প্যারিস। এর যে সংকেত এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছি, তোমরা আগের ভিডিও দেখে নেবে, আমাদের সুন্দর একটা প্লেলিস্ট বানানো আছে সেখানে। সুনীল চালের আটার পেস্ট তৈরি করে পেস্টে 1 ফোঁটা আয়োডিনের দ্রবণ যোগ করে। এখন কি হবে, এখন ওই পেস্টে যে নীল কালো হয়ে যাবে। এআই মূলে 3টি যোজ্যতা ইলেকট্রন আছে, অর্থাৎ যোজ্যতা থেকে আপনাদের কিন্তু প্রশ্ন দিচ্ছে। তো এআই অ্যালুমিনিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাস করো, দেখবে অবশ্যই পেয়ে যাবে। লিল্যান্ডস তৎকালীন পরিচিত মৌলগুলিকে পারমাণবিক ভর বৃদ্ধির কর্মে সাজিয়েছিল। তোমাদের প্রশ্ন আসবে যে নিউল্যান্ড যে মৌলগুলোকে সাজিয়েছিল সেটা কিসের ভিত্তিতে সাজিয়েছিল, সেটা হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে, অর্থাৎ পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমে সাজিয়েছিল। জারণ রোধ করতে চিপসের প্যাকেটে, এটা তোমরা সকলে জানো যে নাইট্রোজেন গ্যাস থাকে। সঠিক ডোবারনের ত্রয়ী, অর্থাৎ ডোবারনের যে ত্রয়ী সেটা এটা হচ্ছে, আর তোমাদের অপশান আরও ছিল, সেগুলোর মধ্যে এটা সঠিক হবে। ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর জারণ বিক্রিয়ার একটি উদাহরণ। তাহলে এই যে ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর, এটা একটা জারণ বিক্রিয়ার উদাহরণ। তারপরে দেখো, পর্যায় সারণীতে নিচের দিকে যাওয়ার সময় যোজ্যতা ধর্ম কী থাকে, একই থাকে। তোমরা অনেকে বলবে বাড়বে, অনেকে বলবে কমবে, তো বন্ধুরা যোজ্যতা কিন্তু একই থাকে, যোজ্যতা ধর্মটি। নেক্সট, NO2SO4 AQ BaCl2 AQ, এদিকে তীর চিহ্ন দিয়ে দেখা হয়েছে BaSO4 S NaClS। তো এটা একটা অধিক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ। এগুলো সমস্ত বিক্রিয়া আপনারা পেয়ে যাবেন সিআইটির বইয়ে। তারপরে দেখো, কার্বন অন্যান্য মৌলের সাথে শক্তিশালী বন্ধন তৈরি করে। একটি কার্বন নিউক্লিয়াসের এর ক্ষুদ্র আকৃতির জন্য ভাগীদারি ইলেকট্রন জোড়কে শক্তিশালীভাবে ধরে রাখে। ডাক্তাররা ভেঙে যাওয়ার হাড়কে সঠিক অবস্থান রাখার জন্য প্লাস্টার হিসেবে যে পদার্থটা ব্যবহার করে, তোমরা একটু আগে তোমরা দেখলে এই প্রশ্নটা, প্লাস্টার অফ প্যারিস, তো সেটা হচ্ছে এই জায়গায় সংকেতটা CaSO4 H2O। নেক্সট, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি, তার কারণটা হচ্ছে শক্তিশালী আয়নীয় আকর্ষণ ভাঙার জন্য প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন এটা। নেক্সট, বেকিং সোডা সাধারণত জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় না। তাহলে এই বেকিং সোডাকে আমরা সাধারণত জীবাণুনাশক হিসাবে ব্যবহার করে থাকি না। তোমাদের অপশান আসতে পারে যে নিম্নের কোনগুলা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় না, তখন বেকিং সোডা হবে। নোবেল গ্যাস সারণীর মৌল মেন্ডেলিফের পর্যায় সারণীতে আবিষ্কৃত হয়নি। যখন মেন্ডেলিফ সে যে তার পর্যায় সারণী বানিয়েছিল, তখন কিন্তু নোবেল গ্যাসগুলো আবিষ্কার হয়েছিল না। তারপরে দেখো, বলয় গঠন শৃঙ্খলাটি কার্বন পরমাণুর বদ্ধ শৃঙ্খল দ্বারা গঠিত হয়ে থাকে। তোমাদের প্রশ্ন এসেছিল এই 2022-20 সেকেন্ড শিফটের প্রশ্ন, যে বলয় গঠন শৃঙ্খলটি কার্বন পরমাণুর কোন শৃঙ্খল দ্বারা গঠিত হয়, সেটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল দ্বারা, ক্লোজ চেন দ্বারা বলয় গঠন হয়। লবণ এবং জল হলো একটি প্রসম বিক্রিয়ার উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই লবণ এবং জল হচ্ছে একটি প্রসম বিক্রিয়া উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ। 5 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ পেন্টানাল এর কার্যকরী মূলকটি হচ্ছে অ্যালডিহাইড। নেক্সট, তামা ধাতুটি জং ধরার দারুণ সবুজ রঙের আস্তরণ পড়ে। মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী হ্যালোজেনের মতো হাইড্রোজেনের অবস্থান করে দ্বিপারমাণবিক অণু হিসাবে। তো এগুলো সমস্ত বন্ধুরা এনসিইআরটির বইয়ে আছে, আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলে আসছি। তো অবশ্যই আমাদের এনসিইআরটির বইটাও আছে, আপনাদেরকে আগের ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, তো সেইগুলো থেকে অবশ্যই প্রশ্ন বাড়াবো, চিন্তার কোনো কারণ নেই। একটি রাসায়নিক সমীকরণের সংকেত AQ, এটার মতলবটা কি? তো এটা হচ্ছে এটা জলীয়কে নির্দেশ করছে। ওয়াশিং সোডার প্রকৃত এটা কেমন ধরনের, সেটা হচ্ছে ক্ষারীয় রূপ। কার্বন যৌগের সমযোজী বন্ধন আছে।
ব্লিচিং বেকিং সোডার ব্যবহার নয়, অর্থাৎ ব্লিচিং এটা বেকিং সোডা কিন্তু ব্যবহার হয় না। নিউল্যান্ডের যে এর মতে যে প্রকৃতিতে মূল্য বিদ্যমান কটা রয়েছে সেটা হচ্ছে 56টা। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা সংযোজিত বিক্রিয়ার একটা উদাহরণ নয়। তারপরে দেখো, নতুন যৌগ গঠনের জন্য দুটি যৌগের মধ্যে সংযোজন বিক্রিয়ার উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের গঠন। ফসলকে কীট পতঙ্গ প্রতিরোধে সাহায্য করে, সেটাকে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। নোবেল গ্যাস আবিষ্কারের পর অষ্টক সূত্র অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, অর্থাৎ এই যে নোবেল গ্যাস যখন আবিষ্কার হয়েছিল না, তখন যে অষ্টক সূত্রটা রয়েছিল সেই অষ্টক সূত্রটা কিন্তু প্রাসঙ্গিক ছিল, কিন্তু যখন এই নোবেল গ্যাসগুলো যখন আবিষ্কার হলো তখন কিন্তু অষ্টক সূত্রটার কোনো কাজেই রইল না, তাই বলছে এটা অপ্রাসঙ্গিক হয়েছিল। শুক্র গ্রহের ঘন সাদা ও হলুদ ম্যাগ সালফিউরিক অ্যাসিড দিয়ে গঠিত হয়ে থাকে। এফি মৌলটি একটি কি, এটা ধাতু। পিএইচ 5.5 এর নিচে স্তরে দাঁতের ক্ষয় শুরু হয়, অর্থাৎ যদি পিএইচটা যদি 5.5 নিচে হয় তাহলে কিন্তু যে দাঁতের ক্ষয়টা শুরু হয়। কার্বনের গ্রাফাইট আল্ট্রো বা বহুরূপ বিদ্যুতের সুপরিবাহী। নিউল্যান্ডসের অষ্টক সিএ পর্যন্ত মৌলগুলির পর্যাবৃত্তি লক্ষ্য করা যায়। এটা কিন্তু নিউল্যান্ডের যে অষ্টক সূত্রটা রয়েছে, একটু আগে আমরা জানলাম যে অষ্টক সূত্রটা এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কারের পর সেটা আর কোনো কাজে রয়েছিল না, অর্থাৎ সেটা অপ্রাসঙ্গিক হয়েছিল। সেই অষ্টক সূত্রটা আবিষ্কার করেছিলেন নিউল্যান্ড, তো তিনি কিন্তু তার সীমাবদ্ধ ছিল সিএ পর্যন্তই, কিন্তু তারপরে আর যে মৌলগুলো আছে সেক্ষেত্রে এই অষ্টক সূত্রটা সীমাবদ্ধ ছিল না। এমজি এন জেডএন এসএন পিবি এফি এনএ ধাতু হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়, অর্থাৎ এই যে ধাতুগুলো এগুলো সমস্ত কিন্তু হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়। রান্নাঘরের বর্জ্য কম্পোস্টিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ রান্নাঘরের যে বর্জ্যগুলো সেটা কম্পোস্টিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলো জৈব বর্জ্য। তোমরা জানো জৈব বর্জ্যগুলো কী করা হয়, তোমরা যদি ভিডিওটার সঙ্গে আছো শেষ পর্যন্ত দেখছো তাহলে তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি। এন টুতে মোট ভাগিদারিত্ব করে এমন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6। মোট ইলেকট্রনের সংখ্যার পরিপ্রেক্ষিতে কে এল এম এন কক্ষগুলির কম, এমটা হবে সব থেকে বড়, তারপরে এল, তারপরে কে, অর্থাৎ আমরা যদি সাজাই তাহলে কী হবে, কে এল এম এম এন করে এন এরকম করে যাই, তো তাহলে এদিক থেকে সব বড় বড় হয়ে যাবে, সিম্পল ব্যাপার। বেঞ্জিনের অণুতে যথাক্রমে সিগমা পাই বন্ধনের সংখ্যা আছে 12, 13 এবং 15, মোট বন্ধন বড় আছে। সেরা ঘন সালফিউরিক অ্যাসিড আছে এমন একটি টেস্ট টিউবে কিছুটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করলো, বিক্রিয়াটি প্রধান বিক্রিয়াজাত পদার্থ কী হবে, ক্যালসিয়াম সালফেট হবে। ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হচ্ছে Na2CO3 এবং এর কাজ এটা আপনাদেরকে একটু আগে বলে দিয়েছি এই ভিডিওটাতেই। এটি জলীয় স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। একজন ছাত্র একটি পরীক্ষা করেছে, সেখানে অ্যালুমিনিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড যোগ করেছে। সেই বিক্রিয়াটা কি, তো দেখতে পাচ্ছি তোমরা, এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটাই জিঙ্ক থেকে জিঙ্ক আয়রন গঠনের কারণটা সেটা হচ্ছে জারণ। নেক্সট, একে কার্যকরী মূলককে কারণে একটি সমযোগী শ্রেণীর সদস্যের প্রায় একই রাসায়নিক বৈশিষ্ট্য থাকবে। কোক কার্বনের ক্লাস আলট্রপ নয়, তো এই আলট্রপ কোনগুলো, সেটা হচ্ছে কোক কার্বনের ক্লাস। পিএইচ কাগজের মিল্ক অফ ম্যাগনেসিয়াম ডোবালে এর বর্ণটা হালকা নীল হয়ে যাবে, এবং এটি বোঝায় যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম একটি দুর্বল ক্ষারক, তো এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ব্লিচিং পাউডার রাসায়নিক সূত্রটা CaOCl আর Cl। প্রতিটি ত্রয়ী ডোবারনের দ্বারা 3টি মৌল চিহ্নিত করা হয়েছে। তারপরে দেখো, করিচিন দ্রবণ দিয়ে দেওয়ালে চুনকাম করার 2 থেকে 3 দিন পর ক্যালসিয়াম কার্বনেটের যৌগ তৈরি হয়, যা দেওয়ালকে চকচকে করে তোলে। বুঝতে পারছ? বেকিং সোডাকে উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনেট যৌগটি গঠিত হয়ে থাকে। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া আয়নীয় যৌগের মধ্যে ঘটে। ইথেন যৌগের 7টি সমযোজী বন্ধন রয়েছে। ওয়াশিং সোডার রাসায়নিক প্রকৃতি হচ্ছে উভয় ধর্ম প্রকৃতির।
নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুযায়ী বিই এবং এমজির মৌল সময় রেখে ধর্ম বৈশিষ্ট্য। C3H6 অ্যালকিনের সমগণীয় শ্রেণীর অন্তর্গত। একটি কার্বন পরমাণুর এল কক্ষে 4টি ইলেকট্রন বর্তমান। বুঝতে পারছো? তোমরা দেখো কে এল, কে 2 থাকবে এবং 4, অবশ্যই তার 6 হবে ইলেকট্রন। নিউল্যান্ডস তার অষ্টককে স্বর্ণলিপি এর সাথে তুলনা করেছে। অক্সিজেনের 6টি ইলেকট্রন আছে বহিস্থ কক্ষে এল কক্ষে। তো প্রথম কক্ষে কি কে, সেই কক্ষে 2টা থাকবে, তারপর কক্ষে 6টা থাকবে। তো তার টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন অক্সিজেনের। তারপরে তো কোনো ব্যক্তিকে মৌমাছির হুল ফোটালো। বেকিং সোডা রাসায়নিক পদার্থের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। অর্থাৎ কাকু যদি মৌমাছি হুল ফোটায় তার শরীরে, তখন বেকিং সোডা রাসায়নিক পদার্থ হিসাবে সেই যন্ত্রণাকে থেকে মুক্ত করবে তাকে। এর মৌলটির যোজ্যতা 3, আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি এটা কি করে হচ্ছে যোজ্যতাটি, আপনারা সকলেই জানো। প্রোপানের আছে 3টি কার্বন এবং কিটোন কার্যকরী মূলক। একটি রাসায়নিক যা ওজোনের স্তরের হ্রাস অবদান রাখে তা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। অর্থাৎ এই ক্লোরোফ্লোরোকার্বন, একে আমরা CFC বলে থাকি, এটা কিন্তু ওজোনের স্তরকে ক্ষতি করছে। যদি কার্বন C4- আয়ন গঠন করে তাহলে কার্বন আয়নের যথাক্রমে 10 এবং 6 সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকবে। অবশ্যই C4- মানে তার 4টি ইলেকট্রন দরকার, তার মানে 10 হবে। তারপরে ধর কার্বন ও ধাতুর আল্ট্রোপ বা রূপভেদ বিদ্যুৎ সঞ্চালন করে। তাহলে কার্বন ও ধাতুর আল্ট্রোপ সেটা কি হচ্ছে, রূপভেদ বা বিদ্যুৎ সঞ্চালন করে। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেনকে 17 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে এবং 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে রাখা হয়েছে। একটি মৌল এক কোণের সাথে বিক্রিয়া উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি যৌগ SCI প্রদান করে। তাহলে এই যৌগটা, অর্থাৎ এই যে এ যৌগটা, এটা কি, সেটা হচ্ছে সোডিয়াম। তাহলে কী হবে, NaCl হয়ে যাবে। NaOH একটা কি সমযোজী বন্ধন, এগুলো তৈরি করে না NaOH। সোডিয়াম ক্লোরাইডের যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যৌগ কী করছে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো আজকে এখানে পর্যন্ত থাক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।